দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি ভাগ্য বলি যেটাই বলি না কেন, এটাই সত্যি, যতবার তারা রাষ্ট্রীয় দায়িত্বে আসেন এত বেশি সমস্যায় জর্জরিত একটা দেশের দায়িত্ব নিতে হয়। আমি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে ধরি যে একটা নতুন দেশ, আপনার গণতন্ত্র নাই, বাকশাল কায়েম হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা নাই, আপনার অভাবে জর্জরিত, দুর্ভিক্ষ, সব কিছু মিলে যে অবস্থায় মনে করে নাই যে কেউ ওই দেশটা সোজা হয়ে দাঁড়াতে পারবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, হয়তো বা তাকে ওনাকে যেভাবে আসতে হয়েছিল এটা একরকম, আমি বলবো যে আল্লাহর একরকম বিশেষ রহমত, এবং এরকমই হয়তো ধার্য করা হয়েছিল যে উনি যে কিছু পারবেন এটা কেউ চিন্তা করে নাই প্রথম দিকেও, এবং ওনার সবাই প্রায় তার এন্ট্রিতে ছিল। তারপরে উনি কিন্তু রাষ্ট্রটাকে একটা জায়গায় দাঁড় করিয়েছিলেন। তারপরে এরশাদের 9 বছরের অনাচার, নির্যাতন, আপনি তখন স্টুডেন্ট, আমরাও তখন স্টুডেন্ট, এই যা দেখেছি। এবং তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসলেন একজন গৃহবধূ থেকে। তখনও মনে করা হয়েছিল যে বাংলাদেশটার যে অবস্থা, খুবই খারাপ অবস্থা, নাজুক ছিল তখনও গণতন্ত্রকে এক ধরনের শানিত করার চেষ্টা করেছেন, উন্নয়নের ছাপ রেখেছেন। তারপর আবার প্রাকৃতিক দুর্যোগও ছিল তখন, আপনার মনে পড়ে যে 90 যে ঘূর্ণিঝড়টা হয়েছিল, যে রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মাথায়। এই সব কিছু মিলে পরবর্তী আজকে যে অবস্থায় আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন, উনি চিন্তা করেন নাই, আমরাও করিনি, আপনারাও করেন নাই, যে বিশ্বে এমন একটা যুদ্ধ দামামাটা এই সময়টায় বেজে উঠবে। এবং দায়িত্বটা নেওয়াটা কবে? প্রথম রোজা থেকে, রমজান শুরু হওয়া থেকে, যেটা বাংলাদেশের মতো দেশে একটা চ্যালেঞ্জ। রমজান বলি, বিভিন্ন বড় বড় অনুষ্ঠান ম্যানেজ করা, এই যে দ্রব্যমূল্যের দাম থেকে শুরু করে সব কিছু, আলহামদুলিল্লাহ চেষ্টা করেছেন উনি, ওই জায়গাটায় সফল হয়েছেন। আমি বলবো না যে খুব বেশি সফল হয়েছেন, যেমন পরিবহনের কিছু সমস্যা ছাড়া বাকিগুলোয় উনি কিন্তু মাশাআল্লাহ, যে একটা দেশের একদম তলানিতে অর্থ তো আপনি যে কথাটা বললেন, অর্থ সংকটটা তো এমন নয়। অর্থ সংকট, ফ্যাসিস্টরা অর্থ সংকটে রেখে গেছিল দেশটাকে। তারপরে আমরা মনে করেছিলাম আন্তর্জাতিক মানের একজন লোককে যখন দায়িত্ব দেওয়া হলো, হয়তো বা আমরা আন্তর্জাতিকভাবে সহযোগিতা অনেক পাবো, ফ্যাসিলিটিস পাবো। আমরা কোনোটাই পাইনি, বরং যা ছিল সেটাকে আরও লুটপাট করে আরও মানে ছোট্ট গর্ত বা চলমান গর্তটাকে আরও অনেক বেশি করা হয়েছিল। তো সেটার সঙ্গে আজকে যে যুদ্ধটা বিশ্বের, সেইখানের সাথে কিন্তু এই জ্বালানিটায় কিন্তু, হ্যাঁ অর্থ কম সেটা একটা জিনিস, কিন্তু এটার সঙ্গে জ্বালানির সম্পর্ক ছিল না। এর কমের মধ্যে থেকেও যেটা সবচেয়ে বেশি জরুরি, কিন্তু এখন যে অবস্থাটা হয়েছে যে কেউই অর্থের চেয়ে সরবরাহটা বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেটাই সেই জায়গায় আগে হয়তো বা যেটা, কিন্তু সরকার তো বলছে না যে তার সরবরাহ সংকট আছে। আমি সরকারের হয়ে কথা বলছি না, আমি জনগণের হয়ে কথা বলছি। সরকার যেমন, আমি পুরাপুরি সরকার সম্পর্কে জানি না, একজন রাষ্ট্রীয় সরকার হিসেবে আমি এটুকু বলতে পারি, সরকার পুরোপুরি কোনো কিছু বলা সরকারের ঠিকও না। কারণ আপনি একটা রাষ্ট্রে, আপনার মতো জিল্লুর যেমন আছে বুদ্ধিজীবী হিসেবে বুদ্ধি বিলায়, আরেকজন আছে বুদ্ধি নাই বলে সে আবার আপনার মুখোপক্ষী হতে হয়। তো রাষ্ট্রকে চালাতে হয় কিন্তু সবাইকে নিয়ে। তো কে কতটুকু কথাটা রাখতে পারবে, ধারণ করতে পারবে, এটার একটা ব্যাপার থাকে, যে কারণে রাষ্ট্রের অনেক কিছুই থাকে যেটা সবার জন্য না। তো সেই জায়গায় আমি বলবো যে রাষ্ট্র যেটা বলছে, তেল যতটুকু আছে, জ্বালানি যতটুকু আছে, ততটুকু সাশ্রয়ীভাবে চালালে আমরা হয়তো অনেকটুকু চলতে পারবো, চেষ্টা করব। কিন্তু যদি এটা যেমন ইচ্ছা তেমন যদি করে, তাহলে হয়তো আরও সমস্যায় পড়তে পারে। যে কারণে রাষ্ট্র তার মতো করে, যখনই আপনার তেল থাকে না, তেলের সাথে বিদ্যুতের সম্পর্ক, জ্বালানির সম্পর্ক, সমস্ত কিছুর, বাজারের সম্পর্ক, সব কিছুর সম্পর্ক, তো এই সব কিছু কিন্তু ওইভাবে চলে আসছে। এর মধ্যে যেটা বলছে নিরাপত্তা ঝুঁকি, বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি সবসময়ের জন্যই ছিল। আপনার মনে পড়ে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এই 15.5 বছর তারা তাদের পছন্দ মতো নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করত, নিরাপত্তা ঝুঁকিকে সমাধান করার চেষ্টা করত, বা দেখাতো জনগণকে সমাধান করেছে। সৃষ্টি নিরাপত্তা ঝুঁকি যদি এখন কাউকে ভয় দেখায়, চোখ রাঙানি দেখায়,
আমার মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার চৌকস, তারা অন্তত এই জিনিসটা এবং অতীত ইতিহাস থেকে খাটিয়ে, আপনার মনে আছে যে নরসিংদীর আপনার মান্নান ভূঁইয়ার সময় তখন অনেকগুলো একই দিনে অনেকগুলো জেলায় বম্পিং হয়েছিল, হ্যাঁ 63টা জেলায় 500 সেটা 500 স্থানে অ্যালার্ম একই হয়েছিল, সঙ্গে। কিন্তু ওইটার পরে কিন্তু আর বড় ধরনের ঘটনা ঘটে নাই। ওইটাই এক ধরনের ভয় দেখানো, এই যে ভয়ের রাজত্বে ভয় সৃষ্টি করার এক ধরনের মানুষ থাকে, এক ধরনের কিছু শ্রেণী থাকে, সেই শ্রেণীটাই হয়তো বা এই নিরাপত্তা ঝুঁকির ব্যাপারটাও এখন আবার নতুন করে এটা করছে। তবে আমি তাদেরকে বলবো যে আজকে যারা রাজনীতিতে আছেন তারা তাদের মতো যদি ওই দ্বন্দ্বেই জড়িয়ে যায় শুরুতেই, তাহলে যতটা না সমস্যা আমাদের, তাদের সমস্যা কিন্তু আরো বেশি। আমি আসছি আপনার কাছে। মেসার সাজ্জাদ জহির চন্দন, ক্ষমতাসীনরা দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে অনেক সাফারিংসের মধ্য দিয়ে ত্যাগ স্বীকার করে আসলে ক্ষমতায় কিন্তু 2 মাসের খানিকটা বেশি সময় গেছে, কিন্তু এই যে নানামুখী সংকট থাকতেই পারে, কিন্তু দেখার যেটা বিষয় সেটা হচ্ছে যে সংকটটা কিভাবে তারা মোকাবেলা করছে, ম্যানেজ করছে, অ্যাড্রেস করছে, এবং এর মধ্যে কতখানি ডিনায়াল আছে, কতখানি আন্তরিক চেষ্টা আছে। এই জায়গা থেকে আপনি কি মনে করেন, এবং মানুষের যে জনপ্রত্যাশা, সেই জনপ্রত্যাশা সঙ্গে তাল মিলিয়ে তারা চলবার চেষ্টা করছে কি না? ধন্যবাদ সঞ্চালক জিল্লুর রহমান, আমার সহ আলোচক নীলুফার চৌধুরী মনি, এবং যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রথমত হলো যে বাংলাদেশ সংকটের মধ্য দিয়েই অগ্রসর হচ্ছে। এই সংকটগুলো নতুন কিছু না। তার একটা বড় কারণ হলো দেশের রাষ্ট্র এবং দেশের অর্থনীতি, দেশের সমাজ যে ব্যবস্থায় পরিচালিত হয় তারই প্রতিফলন ঘটে দেশে, রাষ্ট্রে। আপনি মুক্তবাজার অর্থনীতির দ্বারা আপনি দেশ পরিচালনা করছেন, তথাকথিত মুক্তবাজার, এবং সেই মুক্তবাজার অর্থনীতি দ্বারা দেশ যখন পরিচালনা করছেন, আপনার দেশে এই সংকটগুলো আসবেই। এখন প্রশ্ন হলো এই সংকটগুলো কে কীভাবে মোকাবেলা করবে। তো আমরা একটা বিষয় প্রত্যাশা করি, সেটা আমরা আশাও করি, যে বর্তমান সরকার 2-2.5 মাস বা তার বেশি সময় এসছে, তাকে এই সংকটগুলো তো মোকাবেলা করতেই হবে। কিন্তু এই সংকট মোকাবেলার ক্ষেত্রে আপনাকে প্রথমত দেশের স্বার্থ, এটাকে আপনাকে দেখতে হবে। কারণ আমরা দেখেছি বিএনপি তারা স্লোগান দিয়েছে সবার আগে বাংলাদেশ, কিন্তু আমরা এটাও দেখলাম যে 9ই ফেব্রুয়ারি নির্বাচনের 3 দিন আগে আমেরিকার সাথে একটা অসম বাণিজ্য চুক্তি করলো ইউনূস সরকার, এবং এক ধরনের গোপন চুক্তি করে ফেললো, যে চুক্তির বলে বাংলাদেশটাকে আমেরিকার একটা গোলামি, বলবো না, মানে গোলামিতে দেশটাকে পরিণত করে দিল, যে বাংলাদেশ আমি গোলাম হয়ে থাকবে। কত ভয়াবহ চুক্তিটা। এবং আমরা অবশ্যই প্রত্যাশা করব সবার আগে বাংলাদেশ যারা বলছেন তারা এই চুক্তিটা অবিলম্বে বাতিল করবেন, কারণ এই চুক্তিটা বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে এবং দেশের গুরুতর সংকট তৈরি করবে। দ্বিতীয়ত হলো যে আমরা জানি যুদ্ধ হচ্ছে, স্বাভাবিকভাবে সারা বিশ্বে তার প্রভাব পড়ছে। আমাদের এখানে যে প্রবলেমটা আগেও আমরা দেখছি সেটা হলো এই, যারা সরকারে থাকেন তাদের মন্ত্রী বা আমলারা, বিশেষত মন্ত্রীরা যে ধরনের মন্তব্য করেন এই সংকটগুলোকে আরও বাড়িয়ে দেয়।